দত্তা ভাই, আজ সবাই আমরা এখানে যে মিটিং করতে এসেছি সেখানে একজনের সাথে আলাপ করিয়ে দেব। আমার বন্ধু ডেভিড সালগাডো গোয়া থেকে এসেছে। এ বলছে এর কাছে আমাদের সবার জন্য এক লাভজনক ব্যবসা আছে। হ্যাঁ ভাই, আমার রাশিয়াতে একটা কন্ট্যাক্ট আছে, অস্ত্রের কারখানা আছে একটা। ও আমাকে রাশিয়ায় নতুন বন্দুকের একটা কনসাইনমেন্ট মুম্বাইতে পাঠাতে চায়। খুব লাভ আছে এতে, কম করে হলেও 60%। আরে বাস, 60%! ভাই, এত টাকা তো আমাদের আর কোনো ব্যবসায় নেই। আমি তো রাজি আছি, কি বলিস না? সুরেশ শিরকে, আমরা এখানে সবাই তোমার হ্যাঁ শুনতে আসিনি। আমরা এখানে দত্তা ভাবের হ্যাঁ শুনতে এসেছি। পুরো আন্ডারওয়ার্ল্ড জানে এই শহরে দত্তা ভাবের ইচ্ছে ছাড়া কিচ্ছু হতে পারে না। একদম ঠিক বলেছ পাশা ভাই। দত্তা ভাই তো গরিবের কাছে ভগবানের মতো, ভগবান। আর আমরা সব লোকজন শয়তান, রাবণ। আমার তো এই ডিল করার পুরো ইচ্ছা। এই মকরান, তুই কেন চুপচাপ বসে আছিস? কিছু বলবি না? আমি কি বলবো? আপনার কি মত দত্তা ভাউ? রাজন আর সালগাডোকে কি আপনি এই শহরে অস্ত্র আমদানি করার অনুমতি দেবেন? না, কিছুতেই না। কারণ যে ব্যবসায় তোমরা শুধু লাভই দেখছো, সেখানে আমি শুধুই লোকসান দেখতে পাচ্ছি। আর এই লোকসানটা ওই লাভের থেকে অনেক বেশি। আর এই যে শহর আমাদের সমৃদ্ধি দিয়েছে, সেই শহরকে ধ্বংস করতে চাও তোমরা? আরে আরে রুশ সঙ্গী নিকোলাই, ও শুধু অস্ত্র না, আরডিএক্সও তৈরি করে। আর এই সালগাডোর আসল পরিকল্পনা ওটাই। দেখো দত্তা ভাই, মাল তো মালই, আর মুনাফা মুনাফাই। আমি তো বলি যদি বিক্রি হয়ে গেছে রাজন। লজ্জা পাওয়া উচিত এই ধরনের লোকের সঙ্গে আমার দেখা করানোর আগে। আমরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে মরলেও কিন্তু আমাদের ব্যবসার জন্য সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর এই অন্যায় আমি তোমাদের মোটেই করতে দেব না। এই কাজ তো হয়েই থাকবে দত্ত ভাই, সে আপনি থাকুন বা। আরে মূর্খ, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? তোকে এক্ষুনি ছেড়ে দেবো একদম এখানে। আরে এখানে আমি চুরি পরে বসে নেই। আরে নিজের সীমা ছাড়াস না, চুপ করে বস। আরে তুই আমাকে আমার সীমা দেখাচ্ছিস? ওই, তোর একদিন কি। দত্তা ভাউ, দত্তা ভাউ,
দত্তা ভাউ, গুলি গুলি দত্তা, দত্তা ভাউকে গুলি মেরেছে। কে গুলি মেরেছে দত্তা ভাউকে? তুই মেরেছিস? এই পাশা, তুই কি বলছিস? সেলগাডো, তুই তো একটু আগে ওনাকে হুমকি দিচ্ছিলি। তুই গুলি মারিসনি তো? না 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 না। তাহলে পেটে গুলি লেগেছে, তার মানে তো তলা থেকে এসেছে। রাজন ভাই, গুলিটা তলা দিয়ে এসেছে। টেবিল সরাও। ওঠাও টেবিল, ওঠাও ওঠাও। মাকরান, না মাকরান, তুই গুলি চালিয়েছিস? না, আমি মারিনি। তাহলে এই বন্দুক কেন? এই বন্দুকটা আমার নয়। এই মকরন্দ, তুই মেরেছিস? এই পিস্তলটা আমার নয়, আমি মারিনি ভাইকে। এই তোর তো, এই এটা তোরই বন্দুক। আর না, এই ভাইকে মেরেছে। না, আমি এই মারিনি। তোর তো ক্যামেরা। আন্না, এই যে ক্যামেরা। তুই এসব টেপ করছিলি? তুই রেকর্ড করেছিস? আরে এই মেরেছে ওকে। কে তুই? বল। অনেক দিন ধরে তোমাকে তাড়া করেছি, এবার ধরতে পেরেছি সালগাডো। আর এরা সব তোর সাথে ধরা পড়েছে, মুম্বাইয়ের জঘন্য অপরাধী। আমি কোনো ক্রিমিনাল নই, আমি তো একজন ক্রাইম রিপোর্টার, মকরন ঝা। আমি তো এখানে সকলের পর্দা ফাঁস করার জন্য এসেছি। দত্তা ভাউ, এনাকে কে মেরেছে? এই বিশ্বাসঘাতককে? না স্যার, আমি মারিনি স্যার, আমি কাউকে মারিনি স্যার। ভাউ দত্তা সামন্তের মৃত্যুতে পুরো মুম্বাইতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওনার হাজার হাজার সমর্থক আর গুণগ্রাহী রাস্তায় ভাঙচুর করছে। পুরো শহরে কারফিউ জারি করা হয়েছে। লোকেদের কাছে দত্তা ভাউ কোনো অবতারের থেকে কিছু কম ছিলেন না। আর এখন অন্যান্য খবর। মাকরান্তকে না আমি সবসময় এই কথা বলতাম, এই স্ট্রিং অপারেশন একদিন তোমাকে বড় বিপদে ফেলবে। কিন্তু ওর মাথায় তো দুর্নীতি আর অপরাধকে সমূলে বিনাশ করার ভূত চেপেছিল। তো কতদিন ধরে উনি কাজ করছিলেন এই গ্যাংয়ের সঙ্গে আন্ডারকভার? 6 মাস ধরে। ও তো রাজনের ব্যবসায় রহস্য ভেদ করতে চাইতো। দত্তা ভাউকে মেরে আর শহরের লোকের সাথে শত্রুতা করে ওর কি লাভ ছিল? ও কেন দত্তা ভাউকে মারবে? স্যার, ও তো একজন সাংবাদিক, কোনো অপরাধী তো না, ও তো খুনিও না। কেডি এই খুন মকরন্দি করেছে। আমি যখন এখানে এলাম সেই সময় এই গুদামে কোনো হিটম্যান ছিল না, আর কোনো অন্য লোকও ছিল না। গুলি টেবিলের তলা থেকে চালানো হয়েছে, দত্তা ভাউয়ের একদম সামনে থেকে। এই টেবিলের নিচে তুমি কি পেলে কেডি?
এই বন্দুক এটা হলো খুনের অস্ত্র, আর এটা ছাড়া এই সব জঞ্জাল, এই লোহার রড, এই দড়ি, বোতল, চিরুনি, খবরের কাগজ। তাই এই জঞ্জালে কারো আঙুলের ছাপ বা কিছু? এই বন্দুকে মকরন্দের আঙুলের ছাপ রয়েছে কেডি। I see. কি হলো কেডি? বুট পলিশ শোকো। এই গন্ধটা আমি ওই টেবিলেও পেয়েছিলাম। এই দড়ি? বাকি জিনিসগুলো এখনো পরীক্ষা করা হয়নি। ফরেনসিকের আগে তুমি এগুলোকে ছুঁতে পারবে না। ওকে। আজকের এই মামলা অপরাধ জগতের কিছু কুখ্যাত আসামিকে নিয়ে, তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে এই স্পর্শকাতর পরিস্থিতিতে জনগণকে এই শুনানির থেকে দূরে রাখা হবে। এটা একটা বিশেষ রুদ্ধদ্বার শুনানি। এখানে শুধু অপরাধী আর আইনের রক্ষকরা উপস্থিত থাকবে। লেটস দ্য প্রসিডিংস। ইয়োর অনার, গোয়া পুলিশের ইন্সপেক্টর কামাত আর আমি বিগত কয়েক মাস ধরেই অস্ত্র ব্যবসায়ী ডেভিড সালগাডোকে খুঁজছিলাম। আর সেদিন করিম পাশার গুদামে আমরা ওকেই ধরতে গেছিলাম। আর এমনই ভাগ্য দেখুন, বাকিদেরও আমরা ওখানেই পেয়ে যাই। আর ওখানে আমরা পাই দত্তা ভাউয়ের লাশ। ওনার পেটে গুলির ক্ষত ছিল। ইন্সপেক্টর দাবে ওই গুদামে আর কে ছিল? কোনো লুকিয়ে থাকা শুটার বা কোনো হিটম্যান? আগে না, শুধু দুজন বডিগার্ড হাতে বন্দুক নিয়ে দত্তা ভাউয়ের বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলেন। আর ওই চারজন গ্যাংস্টার টেবিলে ছিলেন মকরন্দের সাথে। এছাড়া আর কেউ ছিল না ওখানে। তো স্বাভাবিক কথা যে খুন ওই বডিগার্ডরা করেনি। আর খুনের অস্ত্র কি এই বন্দুক, ইন্সপেক্টর দাবে? হ্যাঁ, এই বন্দুক মকরন্দের পায়ের কাছে ওই টেবিলের নিচে পড়েছিল। আর এতে মকরন্দের আঙুলের ছাপও রয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন ইন্সপেক্টর দাবে মকরন্দ টেবিলের তলা দিয়ে একদম ওর সামনে বসা দত্তভাউকে গুলি করে, রাইট? ইয়োর অনার, একটা ঘরে মকরন্দ ঝা, ক্রাইম রিপোর্টার, যে আজ পর্যন্ত একটা ট্রাফিক সিগন্যালও ভাঙেনি, সেই ঘরে চারজন কুখ্যাত ডন, যাদের বিরুদ্ধে খুনের অগুন্তি মামলা চলছে। এটা ভাবাও বোকামি যে এই খুন মকরন্দ ঝা করেছে। কেডি, মকরন্দ হয়তো এখনো কোনো ট্রাফিক সিগন্যাল ভাঙেনি, কিন্তু অনেকের হাড় নিশ্চয়ই ভেঙেছে। ইয়োর অনার, সায়ার থানায় মকরন্দের বিরুদ্ধে একটা মামলা আছে। এই হলো তার প্রমাণ, যেখানে ওর ওপর অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগ আছে। এই কাজটা আমায় করতে হয়েছিল যখন আমি রাজন আন্নার গ্যাংয়ে আন্ডারকভার ছিলাম। না হলে উনি তো আমার সন্দেহ করতেন। সন্দেহ তোমার উপর এখন হচ্ছে মকরন্দ, যে তুমি অ্যাটেম্পট টু মার্ডার থেকে সোজা মার্ডারে পৌঁছে গেছো। আর এই কথার প্রমাণ আমাদের দেবেন ফরেন্সিকের ডক্টর রস্তোগি। ইয়োর অনার, দত্তা ভাউয়ের পোস্টমর্টেম রিপোর্ট বলছে একদম ট্র্যাজেক্টরি শট। গুলি ওনার সামনে থেকে চালানো হয়েছে, ওনার সামনের চেয়ার থেকে, যেখানে মিস্টার মকরন্দ ঝা বসেছিলেন। ডক্টর রস্তোগি, এটা কি সম্ভব নয় যে গুলিটা এই চারজনের মধ্যে কোনো একজন টেবিলের নিচে নিজের হাতের অ্যাঙ্গেলটা বদলে চালিয়েছিল, যাতে অ্যাঙ্গেল দেখে মনে হয় যে গুলিটা মকরন্দি চালিয়েছে? আগে হ্যাঁ, হতে পারে। এটা হতে পারে না ডক্টর রস্তোগি, কারণ এই বন্দুকে শুধু মকরন্দ ঝায়ের আঙুলের ছাপ আছে কেডি। যদি এই চারজনের মধ্যে কেউ করতো তাহলে তাদের আঙুলের দাগ এতে নিশ্চয়ই থাকতো, যেটা নেই। ওকে ডক্টর রস্তোগি, তাহলে কি এটা সম্ভব যে ওই বন্দুকটা কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস থেকে চালানো হয়েছিল? না কেডি, এই বন্দুকে কোনো অ্যাটাচমেন্ট বা সেন্সর নেই। এটা একটা সিম্পল বন্দুক। আর এটা একটা সিম্পল খুন, ইয়োর অনার। ইয়োর অনার, মকরন্দ ঝাড় দত্তাভাবের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। দত্তাভাউকে মেরে এর কি লাভ হতে পারে? There is no motive for murder. মিস্টার পাঠক, হয়তো আপনি জানেন না যে মকরন্দের বাবা কে ছিলেন। রাষ্ট্রনেতা প্রবীণ ঝা। তো
যাকে আজ থেকে 9 বছর আগে দত্তা ভাউয়ের গ্যাংয়ের লোকেরা খুন করে। তো মকরন্দ, নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ আন্ডার কভার হয়ে তুমি খুব ভালোভাবেই নিলে। ব্রিলিয়েন্ট। আগে এটা সত্যি যে আমার বাবার হত্যা দত্তা ভাইয়ের গ্যাংই করেছিল, কিন্তু উনি ভ্রষ্টাচারী ছিলেন, সেই কারণে আমি ওনার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলাম। আমি ওনার হত্যার বদলা কেন নেব? আমি কাউকে মারিনি, কাউকে না। তোমার কথায় আর কাজে অনেক তফাৎ মকরন্দ। লেট মি রিমাইন্ড ইউ যে সেই মিটিংয়ে তুমি খুব ভয় ভয় ছিলে, আর এই কথাটা সব কয়েদিরাই নিজেদের বয়ানে বলেছে। ইয়োর অনার, সবার আগে আমি ডাকতে চাইব ওই গুদামের মালিক করিম পাশাকে। হ্যাঁ ম্যাডাম, আমাদের পুরো মিটিংয়ে মকরন্দ চুপচাপ ছিল, ভীত সন্ত্রস্তের মতো, ভয় পেয়ে। আমি যদি আন্দাজ করতে পারতাম যে এ কে আর কি করতে চায়, আমি ওকে খুন করে ফেলতাম। মিস্টার পাশা, নিজেকে সংযত করুন, আপনি আদালতে দাঁড়িয়ে আছেন। ভুল হয়েছে হুজুর, ভুল। আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি, কিন্তু দত্তা ভাই আমার কাছে ভগবানের মতো, আমার বড় দাদার মতো। উনি এমন একজন সমাজসেবী ছিলেন যাকে সবাই পূজা করত, আর এই লোকটা। মিস্টার ফাহিম পাশা, সেই দিন যেখানে মিটিং হয়েছিল ওই ওয়্যারহাউস আপনার, যেখানে আপনি দড়ি বানান, পাশা রোপস, রাইট? আগে হ্যাঁ। তাহলে কি এটাও সত্যি যে মিটিং শুরু হওয়ার আগে আপনার লোকেরাই সবার তল্লাশি করেছিল, যাতে কেউ কোন রকম হাতিয়ার নিয়ে ভেতরে যেতে না পারে? আগে হ্যাঁ। যদি তল্লাশি নেওয়া হয়ে থাকে তাহলে মকরন্দের কাছে বন্দুক এলো কি করে? এরকমটাও হতে পারে মিস্টার পাশা যে আপনি আগে থেকেই ওই বন্দুক আপনার ওয়্যারহাউসের টেবিলের নিচে রেখেছিলেন এবং সুযোগ বুঝেই আপনি দত্তা ভাইয়ের উপর গুলি চালিয়েছিলেন। অসম্ভব কেজি। কেন এটা অসম্ভব? কারণ মিস্টার পাশা দত্ত ভাউয়ের একদম কাছে বাঁদিকেই বসেছিলেন, আর সেখান থেকে গুলি চালানোর অ্যাঙ্গেল পাওয়া যায় না। আর তার প্রমাণ হচ্ছে এই ফুটেজ, ইয়োর অনার, যেটা মকরন্দের গোপন ক্যামেরায় রেকর্ড হয়েছিল। প্রসিকিউটর ম্যাডাম, যখন খুনের ইচ্ছা থাকে তখন খুনি তার সুযোগ নিয়েই নেয়। মিস্টার পাশা, দত্তা ভাউয়ের মৃত্যুর পর পুলিশ তার গাড়ির তল্লাশি চালায়, আর গাড়ির নিচ থেকে এই রিমোট কন্ট্রোল বোমা পাওয়া গিয়েছে। আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই বোমাটা আপনি আপনার দেবতা সমান ভাইয়ের গাড়ির নিচে লাগিয়ে দিয়েছিলেন। এটা কি ধরনের ফালতু কথা? আপনার কাছে কি প্রমাণ আছে ওই বোম আমি লাগিয়েছিলাম? প্রমাণ হচ্ছে এই বোমার গায়ে লেগে থাকা এই দড়ি, যেটা আপনার ওয়্যার হাউসে তৈরি হয়েছিল। এই বোমের উপর আপনার বডিগার্ড গজ্জুর আঙুলের চিহ্ন, আর গজ্জু পুলিশের সামনে এটা স্বীকারও করে নিয়েছে যে আপনার কথা মতো সে ওই গাড়ির নিচে বোমাটা লাগিয়েছিল। আগে হ্যাঁ, আমি দত্তা ভাইকে মারতে চাইছিলাম, কারণ ওনার মৃত্যুর পর ওনার সিংহাসনে আমি বসতাম। কিন্তু এই লোকটা আমাকে বাঁচালো একটা পাপ করার থেকে, আমার আগে দত্তা ভাইকে মেরে। ধন্যবাদ বন্ধু, তোমার উপকার আমি জীবনে ভুলব না। দেখুন, আমি একজন ব্যবসায়ী, আমি অস্ত্রের ব্যবসা করি। আজ পর্যন্ত সারা জীবনে আমি অস্ত্র ব্যবহার করিনি, আর এই খুন আমি করিনি। আপনি কি এটা মানেন মিস্টার সেলগার্ডো যে দত্তা ভাউয়ের মৃত্যুতে সব থেকে বেশি লাভ কিন্তু আপনারই? কারণ আপনি ওই অস্ত্র ব্যবসা নিয়ে ওনার কাছে গিয়েছিলেন। বস, আমি তোমাকে একটা কথা বলি, যেই সময় এই গুলিটা চলেছিল না, সেই সময় আমার দুটো হাত ওই সির্কের কাঁধে ছিল। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, ইয়োর অনার। প্লিজ এই ফুটেজটা দেখুন। তাই ইয়োর অনার, ডেভিড সেলগারোর তো গুলি চালাবার কোনো প্রশ্নই ওঠে না। ম্যাডাম ঠিক কথাই বলছেন, গুলি ওই চালিয়েছিল। কারণ পাশা শেঠের গুদামে আসার সময় আমি ওকে জামার মধ্যে বন্দুক লুকাতে দেখেছিলাম। মিথ্যে বলছো, আমার কাছে কোনো গান ছিলই না। আর যদি থেকেও থাকে তাহলে
আপনি অন্যদের এই বিষয়টা বললেন না কেন? আমার মনে হয়েছিল এর আর রাজন আন্নার কোনো পরিকল্পনা আছে দত্তা ভাইকে খুন করার। এই দুজনের ঝামেলায় আমার লাভ হতে যাচ্ছিল, আর তাই হলো। কিন্তু এর মধ্যে পুলিশ এসে গিয়ে পুরো খেলাটা নষ্ট করে দিল। ইয়োর অনার, আমার পরের সাক্ষী মিস্টার শিরকে। নমস্কার জজ সাহেব, কেমন আছেন স্যার? আগের বারের থেকে অনেক রোগা হয়ে গেছেন। হুজুর মনে হচ্ছে মর্নিং ওয়াক করছেন। মিস্টার শিরকে, খুনের সময় আপনি ওখানে কি করছিলেন? আমি হ্যাঁ, আপনি। আমি ওই লোচ্চা সালগাডোকে ওর সীমাটা বোঝাচ্ছিলাম। আর এই ফুটেজ অনুযায়ী আপনার হাতও ওনার কলারে ছিল। না তো কি, কলার শুধু কি ওই একমাত্র ধরতে পারে? আরে তুই আমার সাথে জেলে দেখা কর, কলারের সাথে তোর মুন্ডুটাও ছিঁড়ে নেব। মিস্টার শিরকে, নিজেকে সংযত করুন। সরি হুজুর, কি করব, জঙ্গলি তো, আমার রাগ সব সময় এইখানে থাকে। আর ওই রাগের বশবর্তী হয়েই আপনি দত্তা ভাউয়ের প্রাণ নিয়ে নিলেন। কারণ দত্তা ভাউই আপনার ড্রাগের ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন, রাইট? হ্যাঁ, কিন্তু দত্তা ভাই তো পাশা রাজনান্নার ব্যবসাও তো বন্ধ করে দিয়েছিল। ওদেরকে জিজ্ঞেস করুন না আপনি। এই দত্তা ভাউয়ের বাংলোর বাইরে সিকিউরিটি ক্যামেরা দিয়ে তোলা বেশ কিছু ছবি রয়েছে। এটায় এই লোকটাকে 6 দিন ধরে লাগাতার সেখানে দেখা যাচ্ছে। এ আপনার গ্যাংয়েরই লোক তো, শুটার বাবর? দেখে মনে হচ্ছে ওই গেছে বোধহয় ভাইয়ের কাছে কিছু নিবেদন নিয়ে। ভাই তো দয়াবান ছিল সাহেব, উনি ভালো খারাপ সবার কথাই শুনতেন। হ্যাঁ, কিন্তু বাবর দত্তা ভাউয়ের সঙ্গে খুব ক্ষতি করতে চলেছিল। কাল রাতে পুলিশ বাবরকে গ্রেফতার করে ফেললো, আর বাবর পুলিশকে বলে ফেললো যে ও আপনার কথা মতোই দত্তা ভাউকে খুন করতে যাচ্ছিল। এটা কি তাহলে ঠিক না? না, কি আর এসে যায় সাহেব, খুন করার চিন্তা ভাবনা হলো এক কথা, আর খুন করা হলো আরেক কথা। আর খুনটা করেছে এই মাকরান, মানতে হবে ওকে। যে কাজটা কোনো আন্ডারওয়ার্ল্ডের ভাইরা মিলে করতে পারলো না, সেটাই রিপোর্টার করে দিল। এডিএকে বাঁচিয়ে নাও, জেল থেকে বেরোলে আমি আমার গ্যাংয়ে ওকে নিয়ে নেব। ইয়োর অনার, মিস্টার শিরকে আর ডেভিড সালগারোর হাত একে অপরের কলারে ছিল, আর পাশা দত্ত ভাউয়ের একদম বাদিকে বসেছিল। তাই এই তিনজনের গুলি চালানো অসম্ভব। কিন্তু রাজন আন্নার গুলি চালানো কিন্তু যথেষ্টই সম্ভব, ইওর অনার। এই ফুটেজ এটা একদম পরিষ্কার যে যেই সময় গুলি চলেছিল রাজন আন্না টেবিলের নিচে ঝুঁকেছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মিস্টার শিরকে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ হুজুর। আরে হ্যাঁ, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। এই যে বন্দুকটা আছে না, এটা রাজন আন্নার। এটা আমি ওকে বিক্রি করেছিলাম। কি রাজন আন্না, ঠিক বলছি তো? চলি হুজুর। হ্যাঁ, ওই বন্দুক আমারই, আমি মকরন্দকে দিয়েছিলাম। কিন্তু আমি কি করে জানবো আমার বন্দুক নিয়ে দত্তা ভাইকে গুলি করে দেবে? হ্যাঁ, কিন্তু দত্তা ভাউয়ের মৃত্যুতে আপনার একটা পুরনো প্রতিশোধ পূরণ হলো। 10 বছর আগে আপনার ভাই বিখ্যাত ক্রিমিনাল রাঘবান্না দত্তা ভাউয়ের লোকেরাই তাকে মেরেছিল, রাইট? হ্যাঁ, একদম ঠিক যে ও মেরেছিল আমার ভাইকে। ও খুব খারাপ লোক ছিল, শত্রু দেশের সাথে হাত মিলিয়ে এখানে ড্রাগস নিয়ে আসতে চাইতো। ড্রাগস দত্তা ভাই ওকে খুব বুঝিয়েছিল, টাকার জন্য সে যেন এমন কাজ না করে, কিন্তু ও বুঝলো না, তাই মেরে দিল। একদম ঠিক করেছিল। এ পাশা ভাই, এ তো ওর পায়ে চটির যোগ্য নয়। এ ওনার সিংহাসনে বসবে? একটা কথা বলুন রাজন আন্না, যে সময়ে গুলিটা চললো ঠিক সেই সময় আপনি টেবিলের নিচে ঝুঁকলেন কেন? কারণ সেলগাডো আর সেরকের ধাক্কাধাক্কিতে আমার সেলফোন মাটিতে পড়ে গেছিল, ওটা তুলবো বলে ঝুঁকেছিলাম আমি। রিয়েলি? পারফেক্ট টাইমিং টেবিলের নিচে লুকিয়ে রাখা বন্দুকটাকে চালানোর জন্য। এ লয়ার, কি কথা বলছো তুমি? হ্যাঁ, রাজন আন্না, আমি রাজন আন্না। আমার যদি কাউকে খুন করার হয় না, আমি তার চোখে চোখ রেখে এখানে সেন্টারে গুলি চালাবো।
যদি আমি দত্তা ভাইকে মারতাম না, তাহলে এই আদালতে সবার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলতাম আমি মেরেছি। এ তো ভালোই হয়েছে যে আমি সেলফোন তুলতে টেবিলের নিচে ঝুঁকেছিলাম, তাই তো আমি মকরন্দকে টেবিলের নিচ দিয়ে দত্তা ভাইকে গুলি চালাতে দেখলাম। দেখেছি আমি, হ্যাঁ, এই মেরেছে দত্তা ভাইকে। না, এরা আমাকে ফাঁসাচ্ছে। চুপ, আমি তোকে ফাঁসাচ্ছি না, তুই আমাকে ফাঁসাচ্ছিস। হ্যাঁ, আমার গ্যাংয়ে ঢুকে আমার লোক সেজে আমার সর্বনাশ করার চিন্তা। যা, সোজা জেলে চলে যা। ইয়োর অনার, রাজন আন্নার শেষ সাক্ষ্য কোনো সন্দেহ ছাড়াই এটা প্রমাণ করে যে মকরন্দ ঝাই দত্তা ভাউকে খুন করেছে। ফাইনালি ইয়োর অনার, এই মামলায় একজন ঠিকঠাক প্রত্যক্ষদর্শী। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। দাবে, দাবে, শোন না একটু। দাবে, ওই যে ওগুলো বাকি এভিডেন্সগুলো ছিল, সেগুলো তুমি বললে যে জমা হয়ে যাবে, হলো না? কোথায় ওগুলো? ওই জঞ্জালগুলো, ওই ভাঙা চিরুনি, জলের বোতল, ওইগুলো? হ্যাঁ। কেডি ওগুলো তো ফালতু, ফরেন্সিক ওগুলো থেকে কিচ্ছু পাইনি। আচ্ছা, তা এই জঞ্জালগুলো যদি তোমার কাছে কাজে না লাগে, তাহলে ক্যান আই হ্যাভ ইট? আমি ওগুলো পেতে পারি? ঠিক আছে, ঠিক আছে, আমি ওগুলো তুলে নেবো। থ্যাংক ইউ। এ পান্ডু, আলোটা জ্বলছে নিভছে কেন রে? আরে জেলের ভিতর কি ডিস্কো চালু করলি নাকি? তাহলে পাঠানা কোনো আইটেমকে নাচ দেখানোর জন্য? এই সিরকে, তুইও তো একটা দারুণ দারুণ আইটেম, তুই নাচ না। এই দাঁড়া, তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেখাচ্ছি। তোকে তো পাগলের মতো করো না, পাগল হও না। শোনো, শোনো, ধুৎ তারিকা, আমি বেকার গোয়া থেকে এখানে এলাম, আর তোদের জন্য আমি ধরা পড়ে গেলাম। তোমার জন্য আমরা ধরা পড়েছি। পুলিশ সেদিন তোমাকে খুঁজতে ওখানে এসেছিল। পাশা ভাই, পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। যদি কিছু থাকে তাহলে তা শুধু মকরন্দের কাছে আছে। আর যেদিন মকরন্দের ফাঁসির সাজা হবে, তার পরের দিন আমরা সবাই ফ্রি। না, ঠিক বলছো ভাই। এরপর আমরা যা খুশি তাই করতে পারবো, কেউ আমাদের আটকাতে পারবে না। দত্তা ভাইও নেই। এ আন্না, আরে তুই সত্যি কি মকরন্দকে গুলি চালাতে দেখেছিলি, নাকি ওর ওপর প্রতিশোধ নিচ্ছিস? হ্যাঁ, না, আমি তো শুধু বন্ধুত্ব রাখছি আসল খুনির সঙ্গে। তুই কি জানিস কে খুন করেছিল? সেদিন টেবিলের নিচে দেখেছিলাম কি গুলি চালিয়েছিল। আচ্ছা, কে? মনে হচ্ছে পাশা ভাই, এবার আমাকে তার নাম বলতেই হবে। হ্যাঁ তো বল না, ভয় পাচ্ছিস নাকি? এই রাজন আন্না কারোর বাপকে ভয় পায় না। ওই গুলি সেদিন কে কে মারলো তোমাকে? কে মেরেছে তোমাকে?
আরে এই তুই আমাকে দেখছিস কেন? এই মায়ের দিব্যি বলছি রাজানন্দাকে মারিনি আমি। হ্যাঁ মানছি এই অস্ত্রটা আমার, আমি রাগের মাথায় ওটা সিলকাটোকে ছুঁড়ে মারি, ওই হয়তো রাজানন্দাকে মেরেছে। এটা বলুন মিস্টার শিরকে, এই রাজন আন্নার খুনের পিছনে ঠিক কারণটা কি ছিল? উনি কি এমন কোনো কথা জানতেন যাতে আপনাদের তিনজনের ক্ষতি হতে পারে? না, এমন তো কোনো ব্যাপার ছিল না। মিথ্যা কথা বলছো তুমি। রাজন আন্না জানতো যে খুনি কে ছিল, আর ও সেটা বলেও দিতে চেয়েছিল। ইয়োর অনার, রাজন আন্নার মৃত্যু এই 4 জনের মধ্যে গ্যাং ওয়ারের ফল। এর সাথে দত্তা ভাওয়ের খুন বা মকরন্দ ঝায়ের ওপর লাগা অভিযোগের কোনো সম্পর্ক নেই। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এখন শুধু দত্তা ভাওয়ের খুনের মামলার ওপর গুরুত্ব দেওয়া হোক। অনুমতি দিলাম। মিস্টার শিরকে, আপনি যেতে পারেন। আচ্ছা হুজুর। কেডি, এই মামলায় আপনার পরের সাক্ষী কে? ইয়োর অনার, আমার পরের সাক্ষী সেই যার ছত্রছায়ায় এই খুনটা হয়েছিল, মানে এই টেবিলটা যার নিচ থেকে গুলিটা চালানো হয়েছিল। ইয়োর অনার, ইয়োর অনার, খুনের ঠিক আগেই এই টেবিলটা পালিশ করা হয়েছিল। এই বন্দুকটায়, মানে মার্ডার ওয়েপনের বাটে এই পালিশের দাগ রয়েছে। এই দড়িটা যেটা প্রমাণস্বরূপ এখানে রাখা হয়েছে সেটা টেবিলের নিচ থেকেই পাওয়া গিয়েছিল, ওইটার ওপরে এই পালিশের দাগ রয়েছে। এর মানে কি? এর মানে হলো ইয়োর অনার, যে কেউ এই দড়িটা দিয়ে এই বন্দুকটাকে টেবিলের পায়ের সঙ্গে বেঁধে দিয়েছিল, যেখানে এখনো বন্দুকের দাগ রয়েছে। খুনি এই বন্দুকটাকে এখানে বেঁধেছিল, আর ওই দড়িটা ট্রিগার হোলের ভেতর দিয়ে বেরিয়ে ওনার হাত পর্যন্ত পৌঁছেছিল, যেটাকে টান দিয়ে ও ওই বন্দুকটা চালায় আর দত্তাভাউকে খুন করে। ইয়োর অনার, কেজি থিওরি বাচ্চাদের মতন। 4 জন পোড় খাওয়া কুখ্যাত ক্রিমিনাল ডন, তাদের মধ্যে একজন দড়ি টেনে গুলি চালালো। ইয়োর অনার, প্রথমত এটা করাই মুশকিল, দ্বিতীয়ত সালগারো আর শিরকের হাত ওপরে ছিল, তাই ওরা দড়ি টেনে গুলি চালাতে পারেনি। আর রাজন আন্না, উনি তো মারা গেছেন। হ্যাঁ, কিন্তু ফাহিম পাশা। কেজি প্লিজ প্লিজ অ্যালাউ মি টু ফিনিশ ফার্স্ট। ঠিক আছে, মানছি যে এই সব কিছু করিম পাশা করেছে। সবার প্রথমে করিম পাশা বন্দুকটা এই দড়ি দিয়ে বেঁধেছিল, আর তারপর এই দড়িটা টেবিলের পায়ে বেঁধেছিল, তারপর দড়ির অন্য প্রান্ত নিজের পায়ে বেঁধেছিল, তারপর আচ্ছা মকরন্দ, গুলি চলার ঠিক কতটা পরে ওই টেবিলটাকে ওখান থেকে সরানো হয়েছিল? আগে প্রায় 30 সেকেন্ড পরে। আই সি, 30 সেকেন্ড। এর মানে 30 সেকেন্ড পরে যখন এই টেবিলটা ওখান থেকে সরানো হলো, তখন এই বন্দুক ওখানে বাধা থাকা উচিত ছিল, ছিল কি? আগে না, গান তো শুধুমাত্র মাটিতেই পড়েছিল। কেজি 30 সেকেন্ডের কম সময় খুনি বন্দুক আর দড়ি কি করে আলাদা করতে পারে? সে এত সময় কোথায় পাবে যে সব গিটগুলো খুলবে, দড়ি আলাদা করবে, বন্দুক আলাদা করবে? ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল কেডি। তোমার থিওরি কোনো কাজের নয়। টেবিলের পায়ায় বন্দুকের দাগ, বন্দুক আর দড়িতে পালিশের দাগ, এসব থেকে আপনার কথা কিছুটা বোঝা যাচ্ছে কেডি, কিন্তু প্রণালীর প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এই যুক্তি আর আগে বাড়াতে পারবেন না। দুর্ভাগ্যবশত ইয়োর অনার, এই সময় আমার কাছে প্রসিকিউশনের প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু যদি আমাকে একদিন আরো সময় দেওয়া হয় তাহলে এটা আমি অবশ্যই প্রমাণ করে দেব। ঠিক আছে, কাল সকাল 11টায় এই আদালতে আবার দেখা হবে, কিন্তু মনে রাখবেন, কাল যদি এর উত্তর না দিতে পারেন তাহলে রায় প্রসিকিউশনের পক্ষে যাবে। দু ঘন্টা ধরে তুই এই দড়িটার পিছনে লেগে আছিস। আমার মনে হচ্ছে দড়িটা বলে বসবে, কেডি ভাই আমার,
এই মামলার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ছেড়ে দে আমাকে প্লিজ। ঝিলমিল, এই দেখ দেখ, এই পুরো দড়িটাই নোংরা, কিন্তু এই 3 জায়গাতে এই দড়িটা পরিষ্কার, বুঝলি? কেডি, এটাতে কি প্রমাণ হয় আমার মাথায় একেবারে কিছুতেই ঢুকছে না। তোর মাথাতে এটা ঢুকবেই না। এর মানে হলো যে এই 3 জায়গায় দড়িটাকে নট বেঁধে, মানে গিঁট বেঁধে রাখা হয়েছিল, এই কারণে এখানে নোংরা লাগেনি। মাথা ঢুকলো? আর 30 সেকেন্ডে 3টে গিঁট খুলে গেল। কামান কেডি, এই দড়িটাকে ছাড়, না হলে এই দড়ি তোর মক্কেলের জন্য ফাঁসির দড়ি হয়ে যাবে। চল অন্য কিছু করি। কথাটা তো তুই ঠিকই বলেছিস, কখনো কখনো বুদ্ধিমানের মতো তুই কথা বলিস। এখন এই কেসটার জট তখনই ছাড়বে যখন দড়ির জটটা খুলবে। 30 সেকেন্ডে 3টে নট কি করে খুললো? বলুন কেডি, প্রসিকিউশনের প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? 30 সেকেন্ডে খুনি গুলি চালিয়ে নিজের পায়ের থেকে দড়ি, আর দড়িটা টেবিল আর বন্দুক থেকে কি করে খুললো? অ্যাবসলিউটলি, ইওর অনার। আর এই উত্তরটা খুঁজে পেতে আমাকে আমার স্কুল জীবনে ফিরে যেতে হয়েছে, যখন আমি বয়স ছিলাম, যেখানে আমাদের বিভিন্ন রকমের নটস, মানে গিট বাঁধানো শেখানো হতো, যার মধ্যে একটা এটা, ইওর অনার। ব্রিফ নট বা ম্যাজিক নট, ইওর অনার, যেটাকে লুজ না করে টাইট করলে খুলে যায় এইভাবে। ইওর অনার, এভিডেন্স হিসেবে রাখা দড়ির 3 জায়গায় দাগ থাকা এটা প্রমাণ করে যে ওই 3 জায়গায় একেবারেই এই ধরনের গিট বাঁধা হয়েছিল, মানে ম্যাজিক নট। আমি আদালতকে বলতে চাইব যে কিভাবে আর কোথায় এই নট বাঁধা হয়েছিল। রাহুল, বন্দুক আর স্টপ ওয়াচ প্লিজ। সবার প্রথমে, ইওর অনার, দড়িটায় প্রথম গার্ড দিয়ে বন্দুকটাকে টেবিলের পায়ে বাঁধা হলো। দ্বিতীয় গিট দিয়ে ট্রিগারটাকে আটকানো হলো। আর তৃতীয় গিটটা দিয়ে, ইওর অনার, এই দড়িটাকে খুনির পায়ের সঙ্গে আটকানো হয়েছিল। দেবে প্লিজ। এবার দেখুন, ইওর অনার, প্রথমবার টানলে ট্রিগারে চাপ, গুলি চলল আর গিট খুলে গেল। দ্বিতীয়বার টানায় বন্দুকটা মাটিতে পড়ে গেল, আর তৃতীয় গিট প্রান্তগুলোকে পায়ের নিচে চেপে দড়ি মাটিতে টেবিলের নিচে, যেখানে খুনের জায়গা পাওয়া গিয়েছিল। দবে কত সময় লাগবে? 16 সেকেন্ড। অ্যামেজিং। মানলাম খুন এভাবেই হয়েছে, কিন্তু আপনি কি করে প্রমাণ করবেন যে কে এই খুন করেছে? এটাও প্রমাণ করে দিচ্ছি, ইওর অনার। রাহুল, দড়িটা দাও প্লিজ। ইওর অনার, প্রথম দুটো গিট বাঁধার পর এই দড়িটা এই চেয়ারের জন্য অনেকটাই লম্বা। এই চেয়ারটার পক্ষেও, এই চেয়ারটার পক্ষেও, কিন্তু এই চেয়ারটার জন্য পারফেক্ট ম্যাচ। ওই চেয়ারটায় মিস্টার শিরকে বসেছিলেন, ইওর অনার। ইওর অনার, এই দড়ির একটা প্রান্ত মার্ডার ওয়েপনের সঙ্গে আর দ্বিতীয় প্রান্তটা শিরকের পায়ের সঙ্গে বাঁধা ছিল, মানে খুনি শিরকেই। এসব ফালতু কথা, একদম ফালতু কথা। আমি হলাম দাদা, এইসব দড়ি ফড়ি দিয়ে আমি কাউকে খুন করব না। আরে আমি যদি খুন করতাম তো সামনে থেকে গুলি চালাতাম। আর হ্যাঁ, এই
আর এসব দড়ি ফড়ি আমার দ্বারা বাধা হয় না। তোমার থেকে ভালো জাল আর কে বুনতে পারে মিস্টার শিরকে? 10 বছর ধরে তুমি একজন জেলে ছিলে, জাল বোনার একজন এক্সপার্ট। সব রকমের গিট বাঁধতে তুমি পারো। এখন বলো আদালতকে, কেন মারলে তুমি দত্তা ভাউকে? কেন মারলে তুমি রাজন আন্নাকে? বলো। তোমার এই চুপ থাকা থেকে আমরা কি এটা ধরে নেব যে তুমি এই বাকিদের মতো বীর নও? ভাই না, ভীতু তুমি, কাপুরুষ তুমি। আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ, আমি নিজে মেরেছি ওই বুড়োকে। ও যখন থেকে বদলেছে তখন থেকে আমার ধান্দার 12টা বাজিয়েছে। আমার অর্ধেক ধান্দা বন্ধ করে দিয়েছে ও। এই জন্য ওই শয়তানের রিটায়ার হওয়াটা আর খুব দরকার ছিল। আমি মকরানদের পিস্তলটা চুরি করে পাসা ভাইয়ের গুদামে গিয়ে ওই দড়িটা সেটিং করি, যাতে দোষ তার ঘাড়ে গিয়ে পড়ে যে ওই চেয়ারে গিয়ে বসবে। এটা বলুন মিস্টার শিরকে, এই রাজন আন্নাকে মারার পেছনে কারণটা ঠিক কি? ও কি এমন কোনো কথা জেনে গিয়েছিল যাতে আপনাদের ক্ষতি হতো? রাজন আন্না আমাকে টেবিলের তলা দিয়ে দড়ি টানতে দেখে ফেলেছিল। আদালতেও মিথ্যা বলেছিল, তার কারণ ও নিজে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিল আমার অর্ধেক ধান্দার জন্য। আমি যখন ওকে না বললাম তখন ও সবার সামনে সত্যিটা বলে দেওয়ার হুমকি দিল আমাকে। তাই অন্ধকারের সুবিধাটা নিয়ে আমি ওকে ওখানেই মেরে ফেললাম। আমি নিজে 2টো খুন করেছি জজ সাহেব। মকরান পুরোপুরি নির্দোষ। আসামি সুরেশ শিরকের স্বীকারোক্তির পর এই আদালত তাকে ভাউদত্তা সার্টম আর রাজন রেড্ডির খুনের শাস্তি স্বরূপ যাবজ্জীবন কারাদণ্ডের হুকুম দিয়ে মকরন ঝাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. কংগ্রাচুলেশনস। আপনি তো কামাল করলেন কেডি, একটা দড়ির সাহায্যে একটা গোটা কেস সলভ করে ফেললেন। থ্যাংক ইউ কেডি, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনাকে। বলো না। কেডির মানেটা কি? হোয়াট ডাজ দিস কেডি স্ট্যান্ড ফর? হ্যাঁ, কেডি স্ট্যান্ডস ফর জাস্টিস।